So what they have mentioned is scale of a resistor, a key, and ammeter are arranged as shown in the figure diagram দিয়ে দিয়েছে. So these are the pattern of the cell. এখানে সেল একটা ammeter আছে, একটা external resistor আছে, আর একটা key আছে. So same configuration is giving to the others also. অন্যগুলোতেও same configuration আছে, মানে এখানেও একটা resistance আছে, এখানে একটা ammeter আছে, একটা key আছে, and this dot sign indicates that the key is closed. যদি এটা মাঝখানটা ফাঁকা থাকতো, that means blank means that key is open, তার মানে কোনো কারেন্ট যেত না। But in this case এখানে একটা ডট সাইন আছে, এখানে একটা ডট সাইন আছে, and there also one dot sign is present, that means that key is closed. তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে কারেন্টটা এই পার্টিকুলার ডাইরেকশনে মুভ করছে, দ্যাট মিন্স দ্য কারেন্ট ইজ মুভিং ফ্রম নেগেটিভ টু পজিটিভ, মানে এই ডাইরেকশনে কারেন্টটা যাচ্ছে। সো হিয়ার অলসো দ্য কারেন্ট ইজ মুভিং ইনটু দিস ডাইরেকশন, and here also the current is moving into this direction. এটা বলে দেওয়া আছে। আচ্ছা সরি, এখানে এই দিকে কারেন্ট যাচ্ছে, সরি, বিকজ কারেন্টের ডাইরেকশনটা এধারে হবে না। So in this particular case the direction of current is moving into this direction, কারণ নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, এটা নেগেটিভ টার্মিনাল আছে আর এটা পজিটিভ টার্মিনাল আছে। সো এখানে দেখা যাচ্ছে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এখানে নেগেটিভ পজিটিভ, তার মানে এই ডাইরেকশনে কারেন্টটা যাচ্ছে, এখানে এই ডাইরেকশনে কারেন্টটা যাচ্ছে। এবার খেয়াল করলে দেখা যাবে এই পার্টিকুলার কেসে যে এই যে কারেন্টটা যাচ্ছে, সো ইন দিস কেস এইভাবে কারেন্টটা যদি মুভ করে, এখানে যদি কারেন্টটা এইভাবে মুভ করে, তোকে কোয়েশ্চেন করেছে যে তোমার কারেন্ট রেকর্ডেড ইন দ্য অ্যামিটার ম্যাক্সিমাম ইন 1, ম্যাক্সিমাম ইন 2, ম্যাক্সিমাম, কিন্তু তিনটেতেই সেম হবে, কারণ অ্যামিটার রিডিংটা বেসিক্যালি ডিনোট করে এটা সিরিজে কানেক্টর আছে, রেজিস্টার, কি অ্যান্ড অ্যামিটার অল দ্য কেসেস আর অ্যারেঞ্জ ইন সিরিজ। তো যদি সিরিজ কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেবো যে মেন কারেন্ট যেটা দিয়ে যাচ্ছে, এখান দিয়ে মেন কারেন্ট যাচ্ছে, টোটালটাই অ্যামিটার নেবে, তার প্রত্যেকটা ক্ষেত্রে সেম অ্যামিটার রিডিং হবে, এখানে অ্যামিটার রিডিং কোনো চেঞ্জ হবে না। সো বোথ দ্য কেসেস অ্যামিটার রিডিং উইল বি সেম। তো এটা আমি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা গেল একটা। সেকেন্ড কেস যেটা আসছে সেটা বলছে যে 2 নম্বর কোয়েশ্চেন্স, ইফ ইউ জাস্ট টেক এ লুক ওভার দ্য নাম্বার 2 কোয়েশ্চেন্স, then you will find in this number 2 question what is mentioned over here. এখানে বলেছে in the following circuits heat produced in the resistor or combination of resistors connected to 12 battery, তার মানে কত হিট আসছে। এখন এখানে ন্যাচারালি রেজিস্ট্যান্সটা সিরিজে আছে, এখানে প্যারালালে আছে। তো ফার্স্ট থিং এটা নিয়ে যেটা রেজিস্ট্যান্সে মানে হিট যেটা তৈরি হবে, সেই হিটটাকে আমরা লিখবো H is equal to, সাপোজ এখানে আমি লিখছি H is equal to আমার যেটা রেজিস্ট্যান্স আছে সেটা দিয়ে আমি যদি লিখি I স্কয়ার ইনটু R ইনটু T। সো আমার এখানে 12 ভোল্টের দুটো ব্যাটারি আছে, এখানেও দুটো ব্যাটারি আছে, তার মানে উই ক্যান সে উই নো দ্যাট V ইজ ইকুয়াল টু I ইনটু R। তো I এর ভ্যালুটা আমরা লিখতে পারি V বাই R ইজ ইকুয়াল টু I। সো আমরা হিট প্রডিউসের যেটা সেটা আমরা এখানে লিখতে পারি বেসিক্যালি I ইজ ইকুয়াল টু V ইনটু T। তো I এর ভ্যালুটা সাবস্টিটিউট করলাম, সো উই ক্যান রাইট ডাউন V স্কয়ার বাই R into T. So this is the way we can write down H1, মানে হিটটা আমরা এইভাবে লিখতে পারি। তো এটা যদি হিট লেখার প্রসেস হয় তাহলে এখানে 12 ভোল্ট ব্যাটারি আছে, এখানে 2 ওহম, তার মানে ফার্স্টের ক্ষেত্রে হওয়া উচিত আমার V স্কয়ার বাই R ইনটু T, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট উইল বি প্রডিউসড, যে কতটা হিট প্রডিউস হবে। তো V এর ভ্যালু হচ্ছে 12 ভোল্ট, সো উই ক্যান রাইট ডাউন 12 স্কয়ার ডিভাইডেড বাই R, সো দ্য ভ্যালু অফ R ইজ 2, সো উই গেট টু নো দিস থিংস দ্যাট 12 ইনটু 12 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা টোটালটা পেয়ে গেলাম। স্যার একটা ডাউট আছে। হ্যাঁ বল। স্যার বলছি এখানে আইটা কি দিয়ে রিপ্লেস করেছো? V বাই R দিয়ে তো? V বাই R দিয়ে। স্যার এখানে I স্কয়ার ছিল, তাহলে V স্কয়ার বাই R স্কয়ার হবে। V স্কয়ার বাই R স্কয়ার হবে, এখানে তো আবার একটা R আছে অলরেডি, কেটে যাবে তো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, ওই এই আরটা কেটে যাবে। না আমি ভেবেছি I ইনটু V ইনটু T লিখেছে তো ওইটা। আমার পাওয়ার বলেনি তো, হিট বলেছে। ঠিক আছে, তো আমি V স্কয়ার বাই R করলাম, মানে I এর জায়গায় V বাই R টাকে বসিয়ে দিলাম, একটা V ছিল অলরেডি, এই যে এখানে I ইনটু R করে একটা V বার করে নিলাম, আর একটা I থেকে গেল, শুধু I টাকে রিপ্লেস করলাম V বাই R দিয়ে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এবার এটাতে আমার হিট এটা এসে গেল, এটা ফার্স্ট কেসে এলো। তো এটা আমার নাম্বার 1 কেসে এই জিনিসটা এলো, তো নাম্বার 1 কেসে আমার H1 বেরিয়ে গেল। এবার আমার বলছে টোটাল এনার্জি কত সেম টাইম, এটা সিরিজ কানেকশন আছে মানে 4 ওহম হবে, তার মানে H2 যেটা হবে সেটা হয়ে যাবে 12 স্কয়ার ডিভাইডেড বাই 4।
সো ন্যাচারালি এক্ষেত্রে একটু হিটটা কম হবে, দ্যাট মিনস 12 into 12 divided by 4 এত অ্যামাউন্ট অফ হিট হবে। তারপরে H3 দিস ইজ কামিং ডাউন টু এখানে প্যারালাল কানেকশনস আছে, দ্যাট মিনস 2 into 2 divided by 2 plus 2 এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট। সো এখানে হবে 4 by 4 4 4 কেটে দে, we will get to know the R equivalent। তো এখানে হয়ে যাবে 1 আর উপরে হয়ে যাবে 12 into 12 into T, এটাও T হবে। তো এবার তিনটের মধ্যে কম্প্যারিজন মানে H3 H2 and H1 তিনটের মধ্যে কম্প্যারিজন করলে যেটা হবে বড় সেটাই হবে। তার মানে আমার নিচেরটা যত পরিমাণে লাস্টের কেসটা দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম ইন দ্য কেস 2 বলছে, মিনিমাম ইন দ্য কেস 1 এন্ড সেম ইন অল কেসেস, এরকম ডিফারেন্ট অপশনস আমাকে দেওয়া হয়েছে, দিয়ে বার করতে বলেছে যে কোনটা হবে বলো। এই হচ্ছে এই অঙ্কর গল্প। তো মিনিমাম ইন দ্য কেসেস অফ 1 যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো মিনিমাম ইন দ্য কেসেস অফ 1 অনেক সময় বলছে ম্যাক্সিমাম ইন দ্য কেস 2। তো ইন দ্যাট পার্টিকুলার কেস ম্যাক্সিমাম যদি নিচেরটা সব থেকে বেশি তাহলে উপরটা, তাহলে সি অপশন হবে না, বি অপশন হবে, ডি অপশন আর একটা থাকবে সেটা হবে। তো এই হচ্ছে এখানে করার ফান্ডা। তো আমরা যেটা করব বেসিক্যালি এটা করার আগে দেখতে হয় যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কোথায় বেশি হচ্ছে। তো যখনই আমরা হিট কানেক্টেড করব, হিট কানেক্ট করার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে, হিট মানে হচ্ছে I স্কয়ার ইন্টু আর ইন্টু টি, এটাকে আমি লিখতে পারি I ইন্টু আর ইন্টু টি, আর এই আই আর এর জায়গায় লিখতে পারি ভি, আর এখানে লিখতে পারি ভি বাই আর, আর এখানে লিখলাম ভি ইন্টু টি। সো ইট কাম ডাউনস টু ভি স্কয়ার বাই আর ইন্টু টি। তো যেহেতু পোটেনশিয়ালটা সেম স্যার, যেটা আরটা সব থেকে কম হবে সেখানে এটা ম্যাক্সিমাম হয়ে যাবে, আর যেখানে সব থেকে বেশি সেখানে সব থেকে বেশি আমি পাবো। তো এই হলো গিয়ে মেন মোদ্দা কথা, মানে যেখানে আমার এইখানে যেমন ম্যাক্সিমাম এসছে, সো ইন দ্যাট কেস আমার মিনিমাম, তাহলে অপশন এই পার্টিকুলার কেসে মিনিমাম ইন কেস অফ 1 হবে না, মিনিমাম ইন কেস অফ 2 নম্বর ফিগারটা আমার মিনিমাম এসে যাবে। আর ম্যাক্সিমাম যদি দেখা যায় তাহলে 3 নম্বর ফিগারটা ম্যাক্সিমাম আসবে। তো এই হচ্ছে করার ফান্ডা। তো এখানে বিভিন্ন অপশনস গুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে তুই বার করে নিতে পারবি নর্মাল যেভাবে আমরা এই টাইপের প্রবলেমস গুলো দেখে থাকি। ওকে, এটা মুছে দিচ্ছি এনিওয়ে। এই প্রত্যেকটা কোয়েশ্চেন্স ভালো করে করবি, কারণ এটা থিওরিটিক্যাল প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ টাইপের মধ্যে এই কোয়েশ্চেন্স গুলো খুব এফেক্টিভ হয়। ওকে, নেক্সট আসছে এরপর এই টাইপের ওপর এটা নেক্সট দিস কোয়েশ্চেন। এবার এটাতে দেখা যাক কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। তো দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে। এটা আমি বড় করে দিচ্ছি, একটু এনলার্জ করে দিচ্ছি। সো ইয়া, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে এখানে এক্সপ্লেনেশন চেয়েছে একটা, যে বলছে দুটো ট্রানজিস্টর আছে সিরিজে। এবার বলেছে ইন দ্য ফিগার 3 টোটাল, আচ্ছা এখানে 3 নম্বর বলছে, সরি এখানে বলেছে এই পার্টিকুলার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অফ এ গিভেন মেটালিক ওয়্যার ডিপেন্ডস আপন কিসের উপর। তো রেজিস্টিভিটি ডিপেন্ড করে, আমরা জানি যেটা নর্মাল ফেনোমেনা, সেটা দিয়ে আমরা বার করব রেজিস্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে। তো আমরা দেখবো যে এই পার্টিকুলার ক্ষেত্রে রেজিস্টিভিটিটা কি দিয়ে আমরা ডিনোট করছি। সরি এক মিনিট। তো এখানে ফার্স্ট যেটা আসবে, ফার্স্ট যেটা আসবে, এক মিনিট এটাকে বড় করে নিই তাহলে সুবিধা হবে। তো এখানে একটু বড় করে দিলাম। তো ফার্স্ট যেটা আমরা দেখবো এই পার্টিকুলার কেসে 3 নম্বর কোয়েশ্চেন্স। তো ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি বলতে গেলে যেটা বোঝায় সেটা আমরা যেমন লিখে থাকি যে R ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তো এই রোটা দ্যাট ইজ রেজিস্টিভিটি, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু R ইন্টু এ বাই এল, এটা আসা উচিত।
তো রোটা ইনভার্সলি প্রপোর্শনাল টু এল, মানে রো এর সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল আর রো এর সাথে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এবার থিকনেস, শেপ, নেচার অফ মেটেরিয়াল, অবভিয়াসলি রো কিন্তু তিনটের উপরই ডিপেন্ড করে, কারণ রো এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর, তার মানে আরটা ডিপেন্ড করবে মেটেরিয়ালের উপর, এর উপরও ডিপেন্ড করে, লেন্থের উপরও ডিপেন্ড করে। সো বেসিক্যালি ইফ ইউ জাস্ট সি, এই ক্ষেত্রে একটা জিনিস আমরা বলে থাকি যে স্যার রোটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, এটার উপর এটা ডিপেন্ড করে না, অ্যাপারেন্টলি মনে হচ্ছে লেন্থের উপর, বাট অ্যাকচুয়ালি রোটা কনস্ট্যান্ট। সো এল এর সাথে বা এর সাথে রোর কোনো সম্পর্কই নেই, রো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে স্যার কিসের উপর না, রো বেসিক্যালি ডিপেন্ড করে, দ্যাট ইজ দ্য রেজিস্টিভিটি ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল, বিকজ রো ইজ বেসিক্যালি ইটসেলফ ইট ইজ এ কনস্ট্যান্ট। অ্যাপারেন্টলি মনে হচ্ছে স্যার রোটা ডিপেন্ড করে এল এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর এটা মনে হচ্ছে রোটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, বাট অ্যাকচুয়ালি তা নয় স্যার, রোটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, রেজিস্টিভিটি ইজ এ কনস্ট্যান্ট, এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ দ্য মেটেরিয়াল যেটা আছে, কারণ রো ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল অফ দ্য সাবস্ট্যান্স। যেরকম যেরকম মেটেরিয়াল হবে তার স্পেসিফিক রো ভ্যালু হয়, তার মানে অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। তো ওটাই খালি আমাদের লিখতে হবে। অ্যাপারেন্টলি মনে হবে এল এর ওপর বা এর ওপর বা এল বা এর কোনোটার উপরই রোটা ডিপেন্ড করে না, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দিস। তো এইটুকু জানা থাকলেই হয়ে গেল, আর কিছু জানা থাকার দরকার নেই। সো দিস ইজ ক্লিয়ার, এটা হয়ে গেল। নেক্সট কাম ডাউন টু দ্য কোয়েশ্চেন্স which is mentioned over here। 4 নম্বর বলছে কারেন্ট 1 ampere is drawn in a filament of electric bulb, number of electrons passing through a cross section area in 16 seconds would be roughly কত হবে। তো 1 ampere কারেন্ট আছে, তো কারেন্ট মানে হচ্ছে n into e by t, এইটা হচ্ছে ফর্মুলা কারেন্টে। n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, আর ই হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন, সেটা তোরা জানিস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং, ওটা বসিয়ে দিবি। টাইমটা হচ্ছে 16 সেকেন্ড। তো এখানে অ্যাম্পিয়ার বলেছে 1, দ্যাট মিন্স ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিং, দ্যাট ইজ 16 বাই ই। সো ওখান থেকে তোর ভ্যালুটা বেরিয়ে যাবে। সো দিস ইজ দ্য সিম্পল ওয়ে বাই হুইচ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম নাম্বার 4, যেটা এখানে এইভাবেই দেখানো হয়েছে। সো ইউ ক্যান সলভ দিস ইজ ইন দিস ওয়ে, এইভাবে জিনিসটা করা হয় এনই দিয়ে। তো এই ফর্মে জিনিস, এই পার্টিকুলার 4 নম্বর প্রবলেমটা এইভাবে করা হয়। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান সলভ দিস প্রবলেম। তো এটা গেল একটা। সো নাও উই উইল মুভ টু দ্য নেক্সট প্রবলেম। দেখ আরেকটা প্রবলেম দিয়েছি তোদের, question number 5. So first go through the question number 5, যে 5 এ কোশ্চেন্স কি দিয়েছে। So question number 5 যেটা আছে তাতে কি দিয়েছে দেখা যায়। Let's see the question number 5. এবার দেখবো আমরা question number 5 কি আছে। So question number 5 যেটা দিয়েছে in this particular problem, এক মিনিট, কোথায় গেল, এটা তো লাস্ট দিনে, আজকে যেটা পাঠালাম ওটা, where this is, আজকে যেটা পাঠালাম, এটা তো লাস্ট দিনেরটা ছিল। where are those things যেটা আজকে পাঠালাম, এটা এখনো লোড হয়নি এখানে। ও আচ্ছা আচ্ছা, so this has not been loaded, এটা লোড হতে টাইম লাগে এটাই। এনিওয়ে, তো কোশ্চেন পেপারটার দিকে একবার দেখ, আমি এটা মাইনাস করে দিচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি। এবার কোয়েশ্চেন নাম্বার, নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখা যায়। দ্যাট মিন্স কোয়েশ্চেন নাম্বার 5।
তো কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে তাকালে তুই দেখতে পাবি যে কি কোয়েশ্চেনটা তোকে দিয়েছে, বাট হোয়াট আর দ্য কোয়েশ্চেনস দে হ্যাভ গিভেন টু ইউ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখ যে ধরনের কোয়েশ্চেনস দিয়েছে, তাতে এইটা বলেছে কোয়েশ্চেন নাম্বার 5 এ 5টা ডায়াগ্রাম দিয়েছে, 4টে ডায়াগ্রাম দিয়েছে, সরি। একটা ডায়াগ্রাম, দিস ইজ দ্য ডায়াগ্রাম, এখানে একটা কি আছে, এখান দিয়ে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, আর এখান দিয়ে একটা অ্যামিটার আছে, আর এখান দিয়ে একটা ভোল্টমিটার আছে। দ্যাট মিন্স দিস ইজ ওয়ান অফ দ্য ভোল্টমিটার দে হ্যাভ গিভেন, এটা এসে এখানে লেগেছে। দিস ইজ ওয়ান ডায়াগ্রাম, আনাদার ডায়াগ্রাম দে হ্যাভ গিভেন, দ্যাট ইজ দিস ওয়ান। তো এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স গেছে, আর এই পার্টিকুলার পোর্শনে এখান দিয়ে একটা ভোল্টমিটার গেছে ভি। সো ইন দিস কেস ইট ইজ গিভেন লাইক দিস, এটা অ্যামিটার গেছে, আর এখান থেকে একটা অ্যামিটার এরকম নেমেছে। সো দিস ইজ দ্য দে হ্যাভ গিভেন। তো আরেকটা সার্কিট এরকম দিয়েছে, দিস ইজ আনাদার সার্কিট হুইচ দে হ্যাভ গিভেন টু ইউ, দ্যাট ইজ এ কি হুইচ ইজ প্রোভাইডেড ওভার হিয়ার। দিস ইজ এ ভোল্টমিটার, এখান দিয়ে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, এখান দিয়ে একটা অ্যামিটার গেছে। সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য অ্যামিটার, এন্ড হিয়ার দে হ্যাভ গিভেন লাইক দিস, মানে এখান দিয়ে সোজা এটা এসে এখানে লেগে গেছে। এন্ড দ্য ফাইনাল সার্কিট হুইচ দে হ্যাভ গিভেন লাইক দিস। সো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান দিয়ে একটা ভোল্টমিটার আছে এটা, আর এখান দিয়ে আরেকটা ভোল্টমিটার গেছে, দ্যাট ইজ এখান দিয়ে সরি একটা অ্যামিটার গেছে, দ্যাট ইজ দিস। সো এই 4টে সার্কিট আছে, 1 নম্বর, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর, এখানে 4 নম্বর। ওকে, এই 4টে সার্কিট দিয়ে ওরা বার করতে বলেছে যে ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টস হ্যাভ বিন প্রপারলি কানেক্টেড, আইডেন্টিফাই দ্য সার্কিট ইন হুইচ দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টটা প্রপারলি কানেক্টেড আছে কোথায়। স্যার ফার্স্টে তো এটা হবে না স্যার, 1 নম্বরে জাস্ট হবে না, এটা পসিবলই না, এটা হবে না। সো উই ক্যান এটা হবে না। কেন হবে না? বিকজ অ্যামিটার এন্ড ভোল্টমিটার সিরিজে থাকতে পারে না। অ্যামিটার যদি মেজার অফ কারেন্ট হয়, বিকজ কারেন্টটা এই ডাইরেকশনে যাচ্ছে, সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট। সো ইন দিস কেস যদি কারেন্টটা এই ডাইরেকশনে যায়, তাহলে সেক্ষেত্রে অ্যামিটার তো মেজার করবে দ্য ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট, কিন্তু ভোল্টমিটার পোটেনশিয়াল মেজার করবে। তো কোন পয়েন্টের পোটেনশিয়াল? কারণ ভোল্টমিটার যদি এখানে প্লেস হয়, that means voltmeter is going to measure the potential of across the voltmeter, that means it will measure the potential of this point and this point. তো এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ভোল্টমিটার ক্যান মেজার, বাট এই পুরো সার্কিটটা তো মেজার করতে পারবে না। সো আমি যদি ভোল্টমিটার মানে আমার টোটাল এই টার্মিনাল পয়েন্ট এখানে আইডেন্টিফাই করতে পারছি না, সো টার্মিনাল পয়েন্ট না আইডেন্টিফাই করলে ভোল্টমিটারের টার্মিনাল এই দুটো পয়েন্ট আছে, সো এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ভোল্টমিটার ক্যান মেজার। So it cannot be the right circuit. এবার চলে আসো এই সার্কিটটা। স্যার এই সার্কিটের প্রবলেমটা হচ্ছে স্যার ভোল্টমিটারটাকে আপনি কি যখন অন করছেন, ভোল্টমিটার কোন দুটোর মেজার করবে? স্যার ভোল্টমিটার মেজার করবে এখান দিয়ে যদি আপনি যান, টার্মিনাল পয়েন্ট, একটা টার্মিনাল পয়েন্ট এটা আসছে, আর এখানে কি এর আগে বা পরে মানে এই পার্টিকুলার পয়েন্টে আর একটা টার্মিনাল পয়েন্ট আসছে। সো এই যে ভোল্টমিটারটা আপনি প্লেস করেছেন, সেটা এইখানে যদি এটা 1 নম্বর পয়েন্ট হয়, এখানে যদি 2 নম্বর পয়েন্ট হয়, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, স্যার এই ভোল্টমিটারটা সেটা মেজার করবে। আপনি অ্যামিটারটাকে প্যারালালি কানেক্ট করেছেন, তো অ্যামিটার প্যারালালি কানেক্ট করলে আমার অ্যামিটারের মধ্যে যে কারেন্টটা আসবে, মানে এই পোর্শনের যে কারেন্টটা, সেইটুকু কারেন্ট খালি অ্যামিটার মেজার করতে পারবে। আমার মেন সার্কিটের কারেন্টটা মানে এখান দিয়ে যেটা এইটা যাচ্ছে, সেইটা কিন্তু অ্যামিটার মেজার করতে পারবে না। সো সেই কারণে দিস ইজ এ রং সার্কিট, এটাকে সার্কিটটাকে কারেক্ট সার্কিট নেওয়া যাবে না। কারণ ভোল্টমিটার আপনি সবসময় যেখানে লাগাবেন অ্যাক্রস দ্য টার্মিনাল পয়েন্টই ভোল্টমিটার potential difference to measure করবে। So here it is point number 1, here it is point number 2. So voltmeter which you have placed over here, that is going to measure the potential difference between the point number 1 and the point number 2, because this number 2 point is the junctional point, and number 1 point which you have placed over here, that is another terminal point. So এই দুটো টার্মিনাল পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ভোল্টমিটার মেজার করতে পারবে, বাট এন্টায়ার সার্কিটে কত পোটেনশিয়াল ডিফারেন্স সেটা ভোল্টমিটার মেজার করতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্যার ammeter, if you want to judge the current which is passing through this main circuit, সেটা আপনি মেজার করতে পারবেন না। that is just not possible, because ammeter you have placed in parallel. তো প্যারালালি যদি আপনি অ্যামিটারটাকে প্লেস করে থাকেন, this ammeter is going to measure the 8 point আর 8 point,
সো এখানে যদি এই পয়েন্টটার নাম হয় 3 নম্বর পয়েন্ট, তাহলে 3 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে, অ্যামিটার ক্যান অনলি মেজার দিস কারেন্ট, বাট মেন কারেন্ট তো স্যার ওটা না। মেন কারেন্ট হতে এইখান দিয়ে একটা অ্যামাউন্ট বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে এটা বাইফার্কেট করে এসে আবার মেন কারেন্ট আসছে। সো এই যে পোর্শনে মেন কারেন্টটা যাচ্ছে সেটা মেজার করা সম্ভব না। সেম প্রবলেমস এখানে তাহলে কেন প্রবলেম হবে স্যার? এটা তো প্রবলেম হওয়ার কথা নয় এই পার্টিকুলার এই সার্কিটটা। স্যার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে স্যার এই পার্টিকুলার সার্কিটে কোনো কি নেই। সো ইউ হ্যাভ নট অ্যাটাচড এনি কি ওভার দেয়ার। না স্যার, ডায়াগ্রামে কি দেওয়া আছে মানে অপশন? আচ্ছা, অপশনে কি দেওয়া আছে? ওকে, অ্যামিটারের শুধু নেগেটিভ মানে পোলারিটিটা চেঞ্জ করা আছে। পোলারিটি চেঞ্জ করেছে, এখানে একটা কি আছে। ওকে, সো এখানে কি দেওয়া আছে কিন্তু পোলারিটি চেঞ্জ করেছে। সো এখানে যদি স্যার নেগেটিভ করে, এবার খেলাটা হবে কোথায় স্যার? এখানে পজিটিভ করেছে, এখানে নেগেটিভ করেছে। এবার স্যার এটা যদি নেগেটিভ করে তার মানে হচ্ছে কারেন্ট ইজ মুভিং ফ্রম নেগেটিভ, মানে এটা পজিটিভ আছে মানে কারেন্টটা এইদিকে মুভ করছে, মানেটা তাই দাঁড়ায়। স্যার এদিকে কি করে কারেন্ট মুভ করবে? সেলের তো নেগেটিভ এটা পজিটিভ, এটা আমরা জানি নেগেটিভ টু পজিটিভ কারেন্ট মুভ করা উচিত, তো কারেন্ট তো অ্যাকচুয়ালি এইদিকে মুভ করবে। এখানে বাইফার্কেট হবে সেটা আলাদা কথা, বাট অ্যাকচুয়ালি কারেন্ট ইজ মুভিং ইনটু দিস ডাইরেকশন। তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে না। তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেসে কিছু একটা স্যার গন্ডগোল, কোথাও একটা গন্ডগোল কিছু কি হচ্ছে, সেটা আমরা কি করে বুঝবো যে এইরকম কারেন্ট মুভ করবে তাহলে এটা নেগেটিভ পজিটিভ? না স্যার, এটা ঠিক আছে। কেন? কারণ নেগেটিভ টার্মিনাল যদি এটা হয় তাহলে এটা কখনো পজিটিভ হতে পারে না স্যার। এটা যদি নেগেটিভ হয় এখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ 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 নেগেটিভ, এই পুরো জিনিসটা নেগেটিভে যাবে। কারণ আমার অ্যামিটারে যাই রেজিস্ট্যান্স থাকুক না কেন, বেসিক্যালি কারেন্ট ইজ মুভিং ইনটু দিস, তার মানে এটা আমার নেগেটিভ আছে। তাহলে এখানে যদি আমি পজিটিভ ঠেলি তাহলে স্যার সেটা হবে না, এটা যাবে। এবার আপনি যদি বলেন ইন দিস কেস স্যার এইটা জাংশনাল পয়েন্ট আছে, তাহলে কোনো অসুবিধা নেই, ভোল্টমিটারে মেজার করতে কোনো প্রবলেম হবে না, কারণ ভোল্টমিটার দিয়ে আমি আরামসে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা মেজার করতে পারবো। মানে পয়েন্ট নাম্বার আমি বলছি, ধরো পয়েন্ট নাম্বার দিস ইজ 1, দিস ইজ পয়েন্ট নাম্বার 2, তা 1 আর 2 নম্বরের মধ্যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে কোনো অসুবিধা হবে না। অ্যামিটারটা আছে তাতেও কোনো প্রবলেম নেই স্যার, এখানেও কোনো প্রবলেম নেই। একটাই প্রবলেম স্যার, ডিরেকশন অফ দ্য কারেন্ট কোন দিকে নেবো, কারণ এখানে নেগেটিভ আছে এখানে পজিটিভ, কারেন্ট নেগেটিভ টু পজিটিভ যাওয়া উচিত, এখানে আপনি তাহলে পজিটিভ দিয়ে রেখেছেন। তাহলে এখানে অ্যামিটার শো করছে কারেন্ট এই দিকে যাচ্ছে, কিন্তু আপনার সেল ডাইরেকশন শো করছে কারেন্ট এদিকে যাচ্ছে। তো এটা তো কনফিউশন এসছে, এটা তো হতে পারে না। তার মানে আপনার অ্যামিটারের এটা নেগেটিভ করুন, এই সাইডটা পজিটিভ করুন, হুইচ ইজ গিভেন বাই দিস পার্টিকুলার সার্কিট। তো এই জন্য আমি এটাকে কনসিডার করব, এটাকে কেটে দেবো। এই হচ্ছে ফান্ডা। এটা হচ্ছে বোঝার কায়দা যে এখানে সার্কিটে দুটোতেই কিন্তু কোনো প্রবলেম ছিল না, বাট একটা প্রবলেম ছিল স্যার, সেটা হচ্ছে ডিরেকশন আর পজিশন অফ দ্য অ্যামিটার, কোথায় নেগেটিভ কোথায় পজিটিভ বসাচ্ছি সেটাতে একটা প্রবলেম এসে যাচ্ছে, কারণ এখানে সেল নেগেটিভ আছে। সো ইট হ্যাজ টু বি নেগেটিভ, ইট হ্যাজ টু বি পজিটিভ, কারণ নেগেটিভ থেকে গেলে সবসময় এটা নেগেটিভই আসবে, তবেই জিনিসটা স্যাটিসফাই করবে। এখানে পজিটিভ দিয়ে দিয়েছে ওই কারণে হবে না। সো দিস ইজ দ্য অনলি রিজন ওভার হিয়ার, এই কারণে হবে না। এটা গেল একটা। নেক্সট টু দ্য তারপরে কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 6 এ দেখ কি বলেছে, 6 এর দিকে তাকা। দেন ইউ ক্যান সি 6 এ কোয়েশ্চেন নাম্বার 6, 7, 7 দুটোই। 6 নম্বর এবং 7 নম্বর কোয়েশ্চেন্স যেটা আছে, সেই 6 নম্বর 7 নম্বর কোয়েশ্চেন্স ওরা কি দিয়েছে দেখা যায়, হোয়াট দে হ্যাভ গিভেন। দ্য কোয়েশ্চেন নাম্বার 6 এন্ড কোয়েশ্চেন নাম্বার 7 এ ওরা কি ধরনের কোয়েশ্চেন্স দিয়েছে, আমি লাস্টের দিকেও আসছি এনিওয়ে। তো ফার্স্ট দেখ কোয়েশ্চেন নাম্বার 6, 7 টা একটু দেখে নে, খুব একটা অসুবিধা হবে না। 6 and 7 নর্মাল কোয়েশ্চেন্স আছে একদম। দুটো সার্কিট দিয়েছে স্যার, একটাতে বলেছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হুইচ ক্যান বি মেড ইউজিং দ্য 5 রেজিস্টার। তো 5টা রেজিস্টার দিয়ে আপনি কি করতে পারেন, বলেছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হুইচ ক্যান বি মেড বাই ইউজিং দ্য 5 রেজিস্টার্স 15 ওহম। তাহলে আমার যদি 15 ওহম থাকে তাহলে এটাকে সিরিজ কানেকশন করলেই ফার্স্টটা হবে, তার মানে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করুন, 1 ওহম এসে যাচ্ছে। সো দ্যাট বেসিক্যালি দ্য আর ইকুইভ্যালেন্ট, এটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। তাহলে সেক্ষেত্রে এটার হয়ে যাবে অপশন ডি, যেটা ওরা বলেছে অপশন ডি, এটা হচ্ছে 6 নম্বরে।
আর 7 নম্বর যে কোয়েশ্চেনটা দিয়েছে 7 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য মিনিমাম রেজিস্ট্যান্স ক্যান বি মেড বাই ইউজিং দ্য 5 রেজিস্ট্যান্স। অবভিয়াসলি এটাকে আমার 1/5 করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার আসবে 1/25। কারণ এখানে যদি আমি দেখ একটা জিনিস মনে রাখার চেষ্টা করবি, এখানে যদি আমি 1/r ইকুইভ্যালেন্ট করতে যাই তার মানে এটা এসে যাবে আমার 1/5, তার মানে এটা হয়ে যাবে 1/5, তার মানে এটা হয়ে যাবে 1/5। তো এখানে আমার করলে প্যারালালে অ্যাটাচ করলে প্রবলেম আছে, কারণ ইটসেলফ এটা ফ্র্যাকশনে আছে। সো ফ্র্যাকশনে থাকলে এটা 25 ওহম এসে যাবে ইন দ্যাট পার্টিকুলার কেস। যদি আমি না প্যারালালি করব, এটা 25 ওহম আসছে বেসিক্যালি 1/r ইকুইভ্যালেন্ট, তার মানে r ইকুইভ্যালেন্ট এসে যাচ্ছে 1/25। তার মানে এটা প্যারালালে যদি আপনি অ্যাটাচ করেন 5টা ওহমকে, মানে এক একটা রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে 1/5 ওহম। তো এরকম ভাবে 5খানা রেজিস্ট্যান্সকে আপনি প্যারালালি অ্যাটাচ করুন এইভাবে। So if you attach all the 5 resistance like this, এইভাবে যদি আপনি অ্যাটাচ করেন তাহলে এটা 1/5, this is 1/5, this is 1/5 and this one is 1/5. So you are going to get a equivalent resistance, এটা পেয়ে যাবেন। এইভাবে আপনি টোটাল জিনিসটাকে যদি প্যারালালি অ্যাটাচ করেন তাহলে আপনার এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এসে যাচ্ছে। সো এটা গেল আমাদের 7 নম্বর। ঠিক আছে, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। নেক্সট চলে যা 6-7 হয়ে গেল, তারপরে তুই চলে যা এইটা কোয়েশ্চেনটা 8 নম্বর। তোকে 8 নম্বর কতগুলো সেল দিয়েছে, বলেছে দ্য প্রপার রিপ্রেজেন্টেশন অফ দ্য সিরিজ কম্বিনেশন অফ সেলস অবটেনিং ম্যাক্সিমাম পোটেনশিয়াল। ম্যাক্সিমাম পোটেনশিয়াল পাওয়ার জন্য কোনটা সিরিজ কম্বিনেশন অফ সেল দেব। এখন এই যে সিরিজ কম্বিনেশন অফ সেল কথাটার মানেটা কি? ধরা যাক একটা সেল স্যার এরকম আছে, আর একটা সেল এরকম আছে, আর একটা সেল এরকম আছে। ধরা যাক এটার পোটেনশিয়াল E1, এটার ইএমএফ E2, এটার ইএমএফ E3, এরকম করে ডট ডট করে n নাম্বার অফ সেল আছে, এটার ইএমএফ En। তাহলে সেল ইকুইভ্যালেন্ট মানে ই ইকুইভ্যালেন্ট যেটা বেরোবে, সো সিরিজ কম্বিনেশন ইট কাম ডাউনস টু E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 En, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। প্যারালাল কম্বিনেশন সে যদি বেরোয় তাহলে ইকুইভ্যালেন্টটা এটা 1/E1, 1/E2, 1/E3 প্রোভাইডেড ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু নেই, এটা আমরা ধরে নিয়ে বলছি এই পার্টিকুলার ক্ষেত্রে। এখন আমাকে ওরা সেলগুলো দিয়ে বলে দিয়েছে প্রপার রিপ্রেজেন্টেশন অফ দ্য সিরিজ কম্বিনেশনস অফ দ্য সেল কোনটা আসবে, সেটা কেন কি ইত্যাদি ইত্যাদি। তো অবভিয়াসলি এটাই প্রপার সিরিজ কম্বিনেশন আসা উচিত। তো এটা 1 নম্বর স্ট্রাকচার দিয়েছে, এটা আসা উচিত। আর এখানে দেখ পরে 2 নম্বরটা আমি দেখাচ্ছি, 2 নম্বরটা কি হয় দেখ। এরকম একটা সেল দিয়েছে আর একটা উল্টো করে, এখানে একটা সেল দিয়েছে এরকম আর একটা দিয়েছে এরকম, এইভাবে দিয়েছে। যদি এটা বলেন স্যার তাহলে এটার কত হবে, যদি এটা E1 হতো, এটা E2 হতো, এটা E3 হতো, এটা E4 হতো, তাহলে এটার ইকুইভ্যালেন্ট অফ সিরিজ, কারণ এটা সিরিজ কম্বিনেশন আছে। সো দিস উইল বি E1 প্লাস E4 মাইনাস অফ E2 মাইনাস E3, এইটা হতো। That means the result will be E1 plus E4 minus E2 minus E3. কেন এটা হবে? তার কারণটা হচ্ছে স্যার এখানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে, এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ, এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে। তার মানে এই যে সেল দুটো দেখছেন E4 and E1, এই দুটো সেল প্লাসে যাবে, আর E2 and E3 এই যে দুটো সেল দেখছেন এই দুটো নেগেটিভে যাবে। সো আলটিমেটলি দিস উইল বি ইকুইভ্যালেন্ট। বল ক্লিয়ার? এই হচ্ছে দেখার ফান্ডা। সো সেম থিং হ্যাপেন্স ওভার আদার কেস অলসো। যদি স্যার এটা নেগেটিভ নেগেটিভ থাকে বা এই যে 2-4 হবে না, সো এই ক্ষেত্রে এটা হবে। সো অপশন এ এটা হচ্ছে কারেক্ট অপশন, সিরিজে গেলে এটা হবে কারেক্ট অপশন। 8 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস ভোল্টেজ। তোকে বলছে ওয়ার্ক ডান বাই কারেন্ট এন্ড টাইম, ওয়ার্ক ডান ইনটু চার্জ, এরকম ভাবে ভোল্টেজকে রিপ্রেজেন্ট করতে বলছে। আচ্ছা আমরা যদি না জানি, ফর এক্সাম্পল আমাকে বললো ভাই তুমি বলো ওয়ার্ক ডান বাই কারেন্ট মানে I ইনটু টি, এটাকে তুমি ভি মেনশন করবে নাকি তুমি ভোল্টেজটা ইজ ইকুয়াল টু লিখবে ওয়ার্ক ডান ইনটু চার্জ মানে কিউ দেখবে, নাকি তুমি লিখবে বেসিক্যালি ভোল্টেজ ইজ ইকুয়াল টু কোনটা লিখবে, ভোল্টেজ ইজ ইকুয়াল টু লিখবে ওয়ার্ক ডান মানে W ইনটু টি বাই কারেন্ট I। তো আমরা বলবো স্যার এইটা লিখবো। কেন লিখবো? বিকজ আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে I ইনটু টি।
সো কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি যদি হয় তাহলে আই এর যে ভ্যালুটা হবে সেটা হবে কিউ বাই টি। আচ্ছা এক মিনিট, এটা না, এটা লিখবো না, এটা লিখবো না, সরি, দেখাচ্ছি কোনটা লিখবো। যখন স্যার ভোল্টেজ বলছি, আর আরেকটা ডেফিনেশন ওরা দিয়েছে সেটা হচ্ছে ভোল্টেজে, সেটা ভোল্টেজ ইজ ইকুয়াল টু বলছে ওয়ার্ক ডান মানে ডাব্লিউ ইন্টু চার্জ ইন্টু টাইম। সো দিস আর দ্য থ্রি থিংস দে হ্যাভ গিভেন টু ইউ। এবার তোকে ওরা বার করতে বলেছে ভোল্টেজ কোনটা, which one is the definition, correct definition of voltage। তুই জানিস এই ফর্মুলাটা ভ্যালিড, q is equal to it, that is a valid formula, and I is equal to q by t, that is also a valid formula। কিন্তু স্যার এখানে তো ভোল্টেজ আসছে না, আমাকে তো ভোল্টেজ আনতে হবে। ঘাবড়ানোর কিছু নেই স্যার। স্যার ওয়ার্ক ডান যদি থাকে, ধরা যাক ওয়ার্ক ডান মানে কি ইকুইভ্যালেন্ট টু হিট, মানে আমরা ওয়ার্ক ডান যেটা আছে, সো স্যার এই ওয়ার্ক ডানটাকে আমরা আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, মানে ইলেকট্রিক্যাল সার্কিটে দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ হিট হুইচ ইজ ট্যান্টামাউন্টস টু ওয়ার্ক ডান। মানে আমার জেএইচ হয় ঠিকই, কিন্তু যে মানে আমি এটাকে ট্যান্টামাউন্টস টু ওয়ার্ক ডান হিসেবে ক্যালকুলেট করতে পারি। সো এই যে ওয়ার্ক ডান, তাহলে সেটাকে আমি আই স্কোয়ার আর টি হিসেবে লিখতে পারি। তো এবার ওটা লিখে দেখি স্যার কোনটা ভোল্টেজের সাথে মিলছে, মানে এইটার সাথে। সো রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে স্যার, আছে ওয়ার্ক ডান বাই আই ইন্টু টি, এরকম একটা দিয়েছে, তারপর ডাব্লিউ ইন্টু টু। ফার্স্ট আমি ওয়ার্ক ডানের জায়গায় বসিয়ে দিচ্ছি, এইটাকে নিলাম, তো এটাকে আমি বসাচ্ছি। সো আমি কি পাবো, এক মিনিট এটা মুছে দিচ্ছি, আমি কি পাবো স্যার, ফার্স্ট এই ওয়ার্ক ডানের জায়গায় আমি লিখছি আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই লিখলাম আই ইন্টু টি। তো স্যার টি টি কেটে গেল, এখানে আই আই কেটে গেল, সো ইট কাম ডাউন টু আই ইন্টু আর। স্যার আই ইন্টু আর মানে তো ভোল্টেজ, তাহলে আমার জানার দরকার নেই। সো উই হ্যাভ গট টু সি দিস থিংস, তাহলে আমার বাকিগুলো দেখার দরকারই নেই। কিন্তু যদি কেউ বলে যে সত্যি তুমি বাকিগুলো দেখলে না, তুমি কি শিওর ছিলে, তুমি বলবে হ্যাঁ স্যার শিওর ছিলাম। কারণ দেখুন, আমি যদি এইটা কনসিডার করতাম, ইফ আই কনসিডার দিস, তাহলে ওয়ার্ক ডান এর ভ্যালুটা কত হতো, ওয়ার্ক ডান হতো আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, আর কিউ এর ভ্যালুটা হতো আই ইন্টু টি। তো স্যার এটা হতেই পারে না, আই কিউ ইন্টু আর ইন্টু টি স্কোয়ার, এটা কোনোদিন ওয়ার্ক ডান হবে না, এটা নেভার, পসিবলই না। পরেরটা চেক করে দেখো স্যার, এই ডাব্লিউর জায়গায় আমি বেসিক্যালি লিখলাম আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, তারপর টি দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে আই লিখলাম। সো আই আই কেটে দিলাম, তাহলে এটা এসে গেল আই ইন্টু আর ইন্টু টি স্কোয়ার। স্যার এটা ওয়ার্ক ডান হতে পারে না। পরেরটা দেখছি আমি স্যার, ওয়ার্ক ডান আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, মাল্টিপ্লাই করলাম তাকে কিউ, কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, আর তাকে আবার টি দিয়ে মাল্টিপ্লাই করলাম। স্যার এটা পসিবলই নয়, কারণ আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি কিউ আসছে, সো দ্যাট ক্যান নট বি। সো আমরা কোনটা হবে সেটা আমাদের 9টা কোয়েশ্চেন্স হয়ে গেল দেখা, যে কোনটা হবে সেটা আমরা ওয়ার্ক ডান বার করে ফেললাম। তো এইভাবে আমরা করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান চেক দোজ থিংস। তবে ফার্স্ট এডটা যেহেতু এসে গেছে, ওই জন্য অন্যগুলো দেখার কোনো দরকার নেই, বিকজ ফার্স্ট হ্যাজ অলরেডি কাম ইনটু দিস এরিয়া। ওকে, সরি। অ্যান্ড নেক্সট ইউ ক্যান সি, আচ্ছা আগের দিনের অঙ্কটা একটু পরে দেখাচ্ছি। এবার চলে যা 10 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 10। এবার দেখ কোয়েশ্চেন নাম্বার 10 এ তোদের কি দিয়েছি স্যার, কোয়েশ্চেন নাম্বার 10 এ এন্ড 11 এ যেটা দিয়েছে, বলেছে একটা সিলিন্ড্রিক্যাল এ আছে, মানে সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর আছে, লেংথ হচ্ছে এল, ইউনিফর্ম এরিয়া ক্রস সেকশন এ, রেজিস্ট্যান্স বলে দিয়েছে আর, আর বলেছে আনাদার কন্ডাক্টর লেংথ 2a and resistance are same material have area of cross sections, তোমাকে বার করতে বলেছে কারেন্ট কত। তো ফার্স্ট কেসটা কি আসছে স্যার, ফার্স্ট কেস যেটা দেখা যাচ্ছে সেটা কন্ডাক্টরটার লেংথ আছে এল, সো দিস ইজ দ্য লেংথ অফ দ্য কন্ডাক্টর। আর সেকেন্ড কেস যেটা আছে, সো ইন দ্য সেকেন্ড কেস ইউ উইল ফাইন্ড এটার ক্রস সেকশনাল এরিয়া, প্রথমটার হচ্ছে এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, সো দিস ইজ দ্য ক্রস সেকশন এরিয়া, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। আর এটা রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে আর, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স, সো দ্যাট দে হ্যাভ গিভেন অলরেডি। And another conductor যেটা লেংথ হচ্ছে 2l, so this is the length of the conductor, so they have given length of conductor, এটা length of conductor দিয়ে দিয়েছে। আর এটা যে রেজিস্ট্যান্স সেটা রেজিস্ট্যান্স বলে দিয়েছে স্যার আর, so this is the resistance of the material of same material আছে and has area of cross section কত সেটা in terms of area of, মানে এটা আমি জানি না a1,
তো যদি দুটোর মধ্যে কমন ফিচার্স কোনটা নেব স্যার, ফার্স্ট ফিচার্স দেব, এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস। সো দুটোর মধ্যে একটা কমন ফিচার্স আছে, সেটা হচ্ছে সেম মেটেরিয়াল। সো সেম মেটেরিয়াল মানে রোটা সেম হবে। তো এখানে আমি লিখবো আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, ইকুয়েশন 1। আর এখানে লিখবো রেজিস্ট্যান্সে, কারণ আমার রেজিস্ট্যান্স আর বলে দিয়েছে, সেটা হবে রো ইন্টু 12 বাই a1। সো দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। এবার 1 ডিভাইডেড বাই 2 করে দেবো, সো আমি অ্যান্সারটা পেয়ে যাব। সো আমি জাস্ট করবো 1 ডিভাইডেড 2, আই এম গোয়িং টু গেট দ্য অ্যান্সার, দ্যাট মিনস r বাই r, and this will be rho into l by a, আর এখানে হয়ে যাবে rho into 12 by a1। তো রো রো কেটে গেল, এল এল কেটে গেল, আর এখানে এ দিয়ে আর আর কেটে গেল, তুই আরামসে এটা পেয়ে যাবে। সো এটা খুব একটা চাপের অঙ্ক নেই, একদম সিম্পল অঙ্ক। সো এখান থেকে ভ্যালুটা তুই পেয়ে যাবি 2a। সো অপশন সি, সেটাই দেওয়া আছে, অপশন সি। এবার চলে যাও 11 নম্বর প্রবলেম, যে কোয়েশ্চেন নাম্বার 11টা কি করে করা যায়। সো কোয়েশ্চেন নাম্বার 11 এ দেখো, তোমাকে দিয়েছে, বলছে একটা স্টুডেন্ট ক্যারিড আউট অ্যান এক্সপেরিমেন্ট, প্লট করছে ভিআইআর এর প্লট, মানে এরকম প্লট গুলো করেছে ও, একটা এক্সপেরিমেন্ট ক্যারি করছে। সো ইন দিস কেস দিস ইজ দ্য অরিজিন, and that is the volt, v is equal to volt, which is given over here, and that is the ampere, I current is given, that is in ampere. So in this case এইটা পার্টিকুলার কেসে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স গেছে এরকম ভাবে, আর একটা রেজিস্ট্যান্স গেছে এরকম ভাবে। So there are 3 graphs which you have seen over here. This is 0 point, this is basically your তিনটে গ্রাফের পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, r1 r2 and r3. So এখানে লিখেছে r1, this is mention r2, and this is mention r3. এবার ওরা যেটা বার করতে বলেছে, আমার তো বেসিক্যালি স্যার স্লোপ নিয়ে কারবার, মানে আমার এখানে i বাই r, তাহলে v ইজ ইকুয়াল টু i r আমি জানি। তো আমি যদি স্লোপটা বার করতে চাই, স্লোপ মানে অ্যাঙ্গেলটা, তো অ্যাঙ্গেলটা তো হবে স্যার v বাই i ইজ ইকুয়াল টু হওয়া উচিত r, এটা হওয়া উচিত, এটা আমার স্লোপ হওয়া উচিত, দিস ইজ দ্য স্লোপ। কিন্তু এখানে স্যার উল্টোটা হচ্ছে, উল্টোটা কেন হচ্ছে, এখানে আমার i বাই r v যেটা আসছে, আমার আইটা ওয়াই অ্যাক্সিসে নেওয়া হয়েছে, তাহলে i বাই v যেটা আসছে সেইটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ওরা এটা নাম্বার বলেছে, মানে অ্যাকচুয়ালি কিন্তু এই লাইনটা স্লোপ নয়। এই যে অ্যাঙ্গেলটা দেখছো, সাপোজ এই অ্যাঙ্গেলটা θ3, এই অ্যাঙ্গেলটা θ2, এই অ্যাঙ্গেলটা θ1, তাহলে কেউ যদি বলে তোমার স্লোপটা কোনটা এই পার্টিকুলার গ্রাফের, এটা তো নর্মাল স্লোপ হওয়া উচিত, দিস ইজ দ্য নর্মাল স্লোপ হুইচ ইউ শুড হ্যাভ। কিন্তু এখানে কোনটা স্যার, এখানে এই i1, আমি যদি এই পার্টিকুলার পয়েন্ট থেকে সাপোজ আমি এখানে এটা বার করে মানে এরকম টানলাম, কথার কথা বলছি, সো প্রত্যেকটাই যদি আমি সেম টানি, ইন দ্যাট কেস আমার কি আসছে আমি দেখবো, এখান থেকে এতটা টানলাম, এবার এই পার্টিকুলার পোর্শন এইটা গেছে, তাহলে এখান থেকে আমি এতটা টানলাম, এরকম ভাবে আমি দেখতে পাবো। তো আমার দেখছি i বাই v যেটা আসছে সেইটা হচ্ছে বেসিক্যালি এক একটা করে আমি tan থিটা নেব। তো ফার্স্টে আমি নিচ্ছি কোনটা, আমার r3 নিচ্ছি, তার মানে এখানে আমার i3 পাবো, আর এই পার্টিকুলার পয়েন্টে আমি ধরো v3 পেলাম। তো আমার এখানে i3 বাই v3 যদি করি, তাহলে আমি কি পাবো, তার মানে বেসিক্যালি এই ডিসটেন্সটা হচ্ছে i3, আর এখান থেকে যে এই ডিসটেন্সটা আসছে সেটা হচ্ছে v3, তাহলে আমি এটা পাবো tan অফ θ3। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার স্লোপ, দিস ইজ মাই স্লোপ। তাহলে সেইভাবে আমি যদি এই গ্রাফটা দেখি r2, তাহলে আমি পাবো i2, মানে এই পয়েন্টটা হচ্ছে আমার i2, এই পয়েন্টটা হচ্ছে আমার v2। সো আমি i2 বাই v2 লিখছি, সেটাতে আমি পাচ্ছি tan অফ θ2, এইটা আমার স্লোপ। তো খেয়াল করলে দেখা যাবে স্যার যে এই পার্টিকুলার ক্ষেত্রে আমার যদি θ2 বড়, θ2 বড় মানে কোনটা, তার মানে এই জিনিসটা ছোট, তবেই গা θ2 বড় হবে, আদারওয়াইজ তো, তার মানে v2 ইজ লেসার দ্যান v3, এরকম আসা উচিত, হিসাব মাফিক তাই হয়। কারণ যদি ডিনোমিনেটরটা ছোট না হয়, সাপোজ আমার যদি এইটা ছোট হতে, সাপোজ θ2 আমি দেখছি, তো θ2 তো বড় অ্যাঙ্গেল, তো এটা বড় হতে গেলে আমার এটা ছোট হতে হবে, মানে v2 has to be small compared to v3, কারণ θ3 we know that θ3 is lesser than θ2 lesser than θ1, তার মানে we can say tan of θ3 is lesser than tan of θ2 lesser than tan of θ1,
মানে স্লোপটা এরকম ভাবে আছে। তো যদি স্লোপটা এরকম ভাবে থাকে অ্যাজ পার দিস ড্রয়িং, আমার V2 টা কিন্তু এখানে যে V3 আছে, তো V3 এর ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হতে হবে, আদারওয়াইজ এটা হবে না। তার মানে এখানে এটা হয়ে যাবে, কারণ V3 এর ভ্যালু ম্যাক্সিমাম হলে তবে গার আমার θ3 অ্যাঙ্গেলটা সব থেকে ছোট হবে। তো V3 এর ভ্যালু ম্যাক্সিমাম করতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার রেজিস্ট্যান্স যেটা আছে সেই রেজিস্ট্যান্সটাকে, কারণ V3 টা ম্যাক্সিমাম, তাহলে রেজিস্ট্যান্সটাকে আমায় এখানে বাড়াতে হবে। তো সেই জিনিসটা ওরা ওইখানে বলেছে, ওই 5টা গ্রাফ দিয়েছে, দিয়ে বলেছে নিচের যে 4টে রিলেশন দিয়েছে সেইখানে কোনটা 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 হবে। তো V is equal to I into R in that particular case, আমার যদি এই পার্টিকুলার কেসে আমি কনসিডার করি তাহলে আমার এখানে কোনটা হবে। এখন মুশকিলটা হচ্ছে নরমালি আমরা VIR এই কনসেপ্টে নিয়ে থাকি, তো এখানে তো স্যার সেটা হচ্ছে না, কারণ আমার আইটা বড় আছে, মানে আমার এই পার্টিকুলার ক্ষেত্রে V1 যেটা আছে, সো সেই V1 এর ভ্যালুটা এর থেকে এরকম ভাবে টিপিক্যালি এরকম দেখানো হয়েছে। এখন এখানে আমরা কি করতে পারি, নরমালি কি হয় স্যার, নরমালি যখন আমরা গ্রাফটা ড্র করি আমরা বলে দিই রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, এইভাবে আমরা দেখে নিচ্ছি যে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট। কিন্তু এখানে আমরা রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট দেখাতে পারবো না বিকজ অফ দিস রিজন, এই কারণে আমরা রেজিস্ট্যান্সটা এখানে কনস্ট্যান্ট দেখাতে পাচ্ছি না। তো এই পার্টিকুলার ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে জিনিসটাকে দেখাবো, এই পার্টিকুলার গ্রাফের সিচুয়েশনে যখন আমরা ডিল করছি তখন সেখানে আমরা কি বলবো, কিভাবে দেখাবো, কারণ নরমালি আমার রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট হয়। নরমালি যখন আমি করি ভালো করে খেয়াল করে দেখবে যে এই পোর্শনে কারেন্ট যেরকম যাবে সেইভাবে পটেনশিয়াল চেঞ্জ হচ্ছে। তার মানে গ্রাফটা আমার যদি এরকম থাকে, এইখানে আমার আই আছে, এইখানে আমার ভি আছে, এরকম এরকম গ্রাফ দিয়েছে সাপোজ, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার R1 R2, তো এই পার্টিকুলার ক্ষেত্রে R1 R2 বা R2 এগুলো তো বেসিক্যালি কনস্ট্যান্ট, কিন্তু এগুলো স্লোপ ডিটারমাইন করছে। এখন মজাটা হচ্ছে যে স্যার এই যে স্লোপ গুলো যে পয়েন্টগুলোতে মেজার হচ্ছে, এই যে পয়েন্টগুলো, তো আমার যে স্লোপটা স্যার, স্লোপটা কি দিয়ে রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করছে। তো আমার প্রত্যেকটা স্লোপ কিন্তু স্যার আলাদা আলাদা, এক একটা স্লোপ মানে এক একটা রেজিস্ট্যান্স। তো আমাকে দেখতে হবে বেসিক্যালি কোন স্লোপটা বেসিক্যালি বেশি। নরমালি এরকম আমরা করে থাকি V/I করি, সো দ্যাট ইজ ইকুয়াল টু E ইজ টু কি R। তো যে এটা আমরা আর পেয়ে থাকি, সরি V/I করে V ইজ ইকুয়াল টু I ইন্টু R। তাহলে আমার যদি V বড় হয় তাহলে I কম হবে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে V এর ভ্যালুটা যত বেশি হচ্ছে R এর ভ্যালুটা তত বেশি হচ্ছে, মানে R উইল বি মোর। এরকম ভাবে একটা ডিটারমাইন করার চেষ্টা করি। কিন্তু ইন দিস পার্টিকুলার কেসে আমার যদি দেখা যায় রিভার্সে আছে, রিভার্সে আছে মানেটা কি, রিভার্সে আছে মানে হচ্ছে যে আমার আইটা উপরে আছে, মানে আই ইজ ইন দা ওয়াই অ্যাক্সিস এন্ড ভি ইজ ইন দা এক্স অ্যাক্সিস, তাহলে তো জিনিসটা উল্টে গেল। তার মানে আমার 1/r কে মেজার করছি, তো 1/r যদি ছোট হয় তাহলে r ম্যাক্সিমাম হবে এন্ড ভাইস ভার্সা। দ্যাট মিনস হোয়াট এক্স্যাক্টলি আই এম ট্রাইং টু সে, এখানে যদি আমি এটা উল্টে দিই, ফর এক্সাম্পল I/r করে দিই, সো I/v করে দিই, সো I/v করলে ইট কাম ডাউনস টু 1/r। তো যদি আমি I/v করে দিই, সো ইন দ্যাট কেস আমার v যেখানে বড় সেখানে আমি বলতে পারি r টাও বড় হবে। সো এন্টার স্লোপটা বেসিক্যালি তার মানে ছোট, মানে v যেখানে বড় সেখানে আমার, কারণ আমার স্লোপটা এরকম ফর্মে দিয়েছে, তো এরকম ফর্মে তো স্লোপ হয় না। নরমালি কি হয়, আমার v ইজ ইকুয়াল টু I ইন্টু R এর স্লোপ হয়। তো এখানে আমার R1 R2 এটার মধ্যে কম্প্যারিজন আনতে বলেছে। তো এক্ষেত্রে আমি দেখছি যদি এক্স অ্যাক্সিসে v থাকে তো v বড় I ছোট, তো v বড়, সো বেসিক্যালি R টা তার মানে বড় হওয়া উচিত, লজিক তাই বলে। তো v যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমার স্লোপের যে জিনিসটা বোঝাচ্ছে, তার মানে যেখানে যেখানে আমি দেখছি স্যার ভিটা বড় আছে, কারণ কোন জায়গাটায় আস্তে আস্তে স্লোপটা বাড়ছে মানে কি আইটা বাড়ছে। সো স্লোপটা বাড়ছে মানে যদি আইটা বাড়ে তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, এখানে কি বলা যায়, মানে বেসিক্যালি আমার I/v আছে দ্যাট ইজ ইকুয়াল টু 1/r। তো আমার যেখানে সব থেকে এই আইটা সব থেকে ছোট, তো এটা কখন ছোট হতে পারে, মানে আমরা যদি টোটাল জিনিসটা উল্টে দিয়ে এখানে যে স্লোপটা দিয়েছে সেই স্লোপটাতে নরমালি কি হয়, ওয়াই অ্যাক্সিসে ভি থাকে, এক্স অ্যাক্সিসে আই থাকে, এটাই থাকে। তো সেখানে আমরা বলবো যত বেসিক্যালি ভি এর ভ্যালু বেশি হবে আমরা স্লোপটা তত বেশি হবে।
সো স্লোপটা হচ্ছে ভি বাই আই হচ্ছে আমাদের স্লোপ, সেই স্লোপটা তত বেশি হবে। ভি বাই আই হচ্ছে স্লোপ, এটা নর্মাল সিচুয়েশনে স্লোপ হয়। কিন্তু এখানে স্যার স্লোপটা উল্টে দিয়েছে, এখানে স্লোপটা যেটা দিয়েছে সেটা বেসিক্যালি ঘুরিয়ে দিয়েছে, মানে আই করে দিয়েছে এই সাইডে, নিচে দিয়ে দিয়েছে ভি, এইটা হচ্ছে আমাদের স্লোপ, এইটা স্লোপ দিয়েছে। তো এটা স্লোপ মানে কি, এই স্লোপটা কোন স্লোপ যাচ্ছে স্যার, এখানে তো স্লোপ যদি উল্টে যায় তার মানে এটা বেসিক্যালি 1/r কে ডিনোট করছে। তো আই যত বেশি স্লোপ তত বেশি হওয়া উচিত, তাহলে স্লোপ যত বেশি মানে আর তত কম, স্লোপ যত বেশি তার মানে আর এর ভ্যালু তত কম হবে। স্লোপ কার বেশি স্যার, এইটা স্লোপ তত বেশি, তার মানে এখানে আর এর ভ্যালু সব থেকে কম হবে। সো দিস ইজ দ্য মিনিমাম। এখানে আর এর ভ্যালু হবে মিডিয়াম, আর এখানে আর এর ভ্যালু যেটা হবে সেটা হবে ম্যাক্সিমাম। কারণ আপনার স্লোপ আছে আই বাই আর, তাহলে আইটা সব থেকে বেশি, স্লোপ কোথায় বেশি, স্লোপ হচ্ছে আই ওয়ানটায় সব থেকে বেশি স্লোপ, এইটাই হচ্ছে সব থেকে বেশি স্লোপ আসছে। পরেরটাতে স্লোপটা কম মানে মিডিওকার, তারপরে স্লোপটা আরো কম। সো স্লোপ যেখানে যত কম হবে সেই ক্ষেত্রে আমার স্লোপ বেশি মানে হচ্ছে আর এর ভ্যালু কম, তো স্লোপ বেশি মানে আরটা মিনিমাম হবে, ঠিক আছে। তার মানে আমার আর ওয়ান গ্রেটার দেন আর টু গ্রেটার দেন আর, এই হচ্ছে ফান্ডা। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, সব বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এইভাবে একটুখানি দেখে নেবে। এবার পার্সেন্টেজের প্রবলেম কিরম দেয়, এইগুলো কিন্তু বোর্ডের জন্য এক্সামসে ইম্পর্টেন্ট। দেখো 13, 14, 12, 12, 13, 14 এই কোয়েশ্চেন গুলো কারেন্ট ইলেকট্রিসিটিতে মন দিয়ে করে দেবে। তোমাকে বলেছে একটা কারেন্ট 1 অ্যাম্পিয়ার, কারেন্ট I through a resistors increased by 100%, assuming the temperature remains unchanged, the increase in the power dissipated কত বাড়বে। তো কারেন্টটাকে বাড়ানো হয়েছে, সেটা 100% করা হয়েছে। তো পাওয়ারের কথা বলেছে স্যার, মানে প্রথমে আমি পাওয়ার P1 ধরলাম, যখন বাড়াওনি তখন আমি ধরলাম I² ইন্টু R, এটা ধরলেন স্যার। পরের ক্ষেত্রে যদি আপনি 100% বাড়ান তার মানে কত হবে, 100% বাড়াচ্ছেন, তার মানে আইটাকে আপনি 100% বাড়াচ্ছেন, তার মানে এত, তার মানে এইটা আপনার বাড়লো, তাহলে আগে কত ছিল, আই ছিল, এখন 100% বাড়ালেন মানে আই প্লাস আই মানে আপনার 2i হয়ে গেল। তার মানে পাওয়ারটা হবে স্যার 2i এর হোল স্কয়ার ইনটু আর, কারণ রেজিস্ট্যান্স আপনি চেঞ্জ করেননি আর টেম্পারেচার চেঞ্জ করছে না। সো আপনি যে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করেননি সেটা বুঝলেন কি করে, দেখো রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা আমি যখন ফার্স্ট ক্লাস নি কারেন্টে বলেছিলাম যে RT ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি R0 ইনটু 1 প্লাস আলফা ইনটু ডেল্টা টি, এটা একটা ফর্মুলা আছে, ফাউন্ডেশন কোর্সে আমরা এটা করাই। এইটা হচ্ছে আমার ফাইনাল রেজিস্ট্যান্স, এটাকে বলে ফাইনাল রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলি ইনিশিয়াল রেজিস্ট্যান্স, দিস ইজ কল্ড ইনিশিয়াল রেজিস্ট্যান্স। আর এটাকে বলি কোএফিশিয়েন্ট অফ টেম্পারেচার, কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আর ডেল্টা টি যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, মানে যতটা ইনক্রিজ করা হয়েছে, টেম্পারেচার ডিফারেন্স মানে যতটা বাড়ানো হয়েছে। তো আমরা সবসময় জানি যে আমার যে চেঞ্জ ইন রেজিস্ট্যান্সটা ডেল্টা টি এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো দ্যাট মিন্স এই ডেল্টা আর মানে রেজিস্ট্যান্সের যতটা ইনক্রিজ করবে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি। সো টেম্পারেচার তুমি যদি ইনক্রিজ যে প্রপোর্শনেটলি করবে, তোমার রেজিস্ট্যান্স যেটা আছে সেটাও কিন্তু সেই প্রপোর্শনেটলি বাড়বে। তো এখানে স্যার রেজিস্ট্যান্সের চেঞ্জ হবে না, কেন হবে না স্যার, দেখুন কোয়েশ্চেনটার দিকে তাকিয়ে, ওখানে বলেছে দ্য টেম্পারেচার অ্যাজিউম করে নেওয়া হচ্ছে টেম্পারেচার রিমেইনস আনচেঞ্জড। তো যদি স্যার টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হবে না। সো ইউ ক্যান সে দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 1 এন্ড দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 2। এবার তুমি এখান থেকে পাওয়ার বার করে নিতে পারো। সো এখানে তোমার আর পাওয়ার বার করতে কোনো অসুবিধা নেই, তোমাকে বলেছে পাওয়ারে কতটা চেঞ্জ হবে, দ্যাট মিন্স স্যার আমি লিখবো P2 মাইনাস P1 বাই P1 ইনটু 100। এটাই হচ্ছে আমার পার্সেন্টেজ ইনক্রিজ ইন পাওয়ার, পাওয়ারের পার্সেন্টেজ ইনক্রিজ বেরিয়ে গেল। That means we will write down here 4i² into R minus i² into R divided by i² into R into 100. So that is your percentage increase in power. So i² into R common নিয়ে নাও, তো এটা হয়ে যাবে 4 minus 1 by i² into R. So এটা কেটে দাও into 100. So that means there is a 300% increase in the power. তো এইভাবে নরমালি আমরা অঙ্কগুলো করে থাকি। চলে আসো
14 নম্বর অঙ্কটা। মুভ টু দ্য কোয়েশ্চেন নাম্বার 14। অনেক কটা অঙ্ক হয়ে গেল, 14টা মতো অঙ্ক চলে গেলাম। বলছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট, তিনটে ইনক্যান্ডিসেন্ট বাল্ব আছে এ বি সি, প্রত্যেকটার ওয়াট বলে দিয়েছে। একটা বাল্ব নাম্বার 1, so it has a power of 40 watt. Bulb number 2, it has a power of 60 watt, and bulb number 3, which has a power of 100 watt. তিনটে বাল্ব আছে, and they are connected in parallel. That means these three bulbs are connected in parallel. মানে ধরা যাক এখানে একটা বাল্ব আছে, so there is one bulb is attached over here, another bulb, and here one bulb is attached over here. এখানে একটা বাল্ব আছে, so these are the bulbs which are connected. So naturally you can see from here, this is your bulb number 1, this is your bulb number 2, and this is your bulb number 3, and they are attached in parallel. সবকটা parallel এ attached আছে। ওরা বার করতে বলেছে যে which of the following is likely to happen regarding their brightness. Regarding their brightness of all the bulbs will be same. প্রত্যেকটা বাল্বের সেম হবে। তারপরে বলে দিয়েছে যে প্যারালালি আর কানেক্টেড প্যারালাল বলছে হুইচ, তারপর বলছে ব্রাইটনেস অফ এ উইল বি ম্যাক্সিমাম, ব্রাইটনেস অফ বি উইল বি মোর দ্যান এ, আর ব্রাইটনেস অফ সি উইল বি লেস দ্যান বি। এই সমস্ত সবকিছু বলেছে। তো কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে। তো প্রত্যেক আমরা ব্রাইটনেস যখন বের করতে যাই, তার মানে আমাদের এখানে স্যার এই 1 নম্বর বাল্বের যে পাওয়ার আছে সেটা হচ্ছে 40 ওয়াট। তো দিস ইজ বেসিক্যালি 40 ওয়াট। এটা যেটা দেখা যাচ্ছে 60 ওয়াট, আর এটার পাওয়ার দেখা যাচ্ছে দ্যাট ইজ 100 ওয়াট। সো তিনটের এরকম পাওয়ার আছে, কিন্তু এ আর কানেক্টেড ইন প্যারালাল। মাইন্ড ইট, দিস আর কানেক্টেড ইন প্যারালাল। এবার মজাটা হচ্ছে তোমার যখন কারেন্টটা যাচ্ছে, এখান থেকে মেন কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা তো এক যাবে না, দুটোতে আলাদা আলাদা কারেন্ট যাবে। এখানে I1 কারেন্ট যাবে, এখানে I2 কারেন্ট যাবে, এখানে I3 কারেন্ট যাবে। এটাই হওয়া উচিত। তো আমাকে ফার্স্ট যদি কেউ বলে স্যার ইকুইভ্যালেন্ট পাওয়ার কত আছে, সাপোজ ইফ এনিওয়ান আস্ক ইউ হোয়াট ইজ দ্য ইকুয়েশন, প্যারালালে যদি থাকে তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার কিন্তু অ্যাড হয়ে যায়, সমস্তটার ইকুইভ্যালেন্ট পাওয়ারটা অ্যাড হয়ে যায়। তোমাকে এটা বার করতে বলেছে যে ফার্স্ট অফ অল স্যার তিনটে বাল্ব কি একভাবে জ্বলবে? না স্যার, একভাবে জ্বলবে না। তার মানে ফার্স্ট জিনিস স্যার অপশন 1টা হবে না। নেক্সট দেখো অপশন ব্রাইটনেস অফ এ উইল বি ম্যাক্সিমাম। এ মানে হচ্ছে ফার্স্ট বাল্বটা, এটা। So brightness of A will be maximum. এটা বার করতে বলেছে। Sir, brightness of A cannot be maximum, কারণ আমার আরো দুটো ওয়াট আছে, 60 ওয়াট আর এত ওয়াট। তারপরে বলেছে তাহলে 2 নম্বর অপশন হবে না। 3 নম্বর অপশনে বলছে ব্রাইটনেস অফ বি উইল বি মোর দ্যান এ। হ্যাঁ, এটা যদি 60 ওয়াট থাকে তাহলে এর ব্রাইটনেস এর থেকে বেশি হওয়া উচিত, কারণ এটা এ বাল্ব, এটা বি বাল্ব, এটা সি বাল্ব, তাহলে এর 60 ওয়াট। আর বলছে ব্রাইটনেস অফ সি উইল বি লেস দ্যান। স্যার এটা হতে পারে না, তার মানে 4 নম্বর হবে না, 3 নম্বর হবে। এটা গেল একদম কমন প্রবলেমস। এবার তোমাকে যদি ঘুরিয়ে বলতো আচ্ছা ভাই এটা ধরো তোমার একটা অ্যাটাচ করা যাচ্ছে, কথার কথা বলছি, এটা অ্যাটাচ করা আছে, এটা হচ্ছে বোর্ডের অঙ্ক। এবার এটাকে ফাউন্ডেশন কোর্সের অঙ্ক বানিয়ে দাও। এটা একটা ইএমএফ দেওয়া আছে, অ্যাটাচ করা আছে, সেই ইএমএফটা বলে দিলাম, কথার কথা আমি বলছি, তুমি ধরে রাখো 220 ভোল্ট। বাড়িতে নরমালি 220 ভোল্ট ইউজ করি আমি, আচ্ছা 200 ভোল্টই ধরলাম, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 200 ভোল্ট ধরলাম। তো তোমাকে এটা দিল, এবার বললো তুমি বলো যে প্রত্যেকটার মধ্যে এটা এত ওয়াট, এটা এত ওয়াট, সমস্ত বলে দিয়েছে। সো এবার তুমি বলো ভাই মেন কারেন্টটা কত, এই মেন কারেন্টটা কত, মেন কারেন্টটা কত সেটা তোমাকে বার করতে দিয়েছে, যে মেন কারেন্ট কোনটা দিয়ে কত কারেন্ট কনজাম্পশন হচ্ছে, পাওয়ার কনজাম্পশন। এবার কারেন্টটা, মেন কারেন্ট কত লাগবে এই তিনটে বাল্বকে জ্বালাতে, এটা যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি কি করবে? তখন দেখো উত্তরটা দেখো, ফর ফার্স্ট বাল্ব তুমি লিখছো ফর ফার্স্ট বাল্ব, মানে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিল। এটা তো দেখেই বোঝা যাচ্ছে স্যার বি এর পাওয়ার মাঝারি, এ এর পাওয়ার সব থেকে কম, আর সি এর পাওয়ার সব থেকে বেশি, এটা দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিল যে কার কত কারেন্ট, মানে I1 I2 I3 বার করো। তখন তুমি করবে কি, স্যার এই কারেন্টটা তো তিনটে ভাগে ভাগ হয়েছে, তাহলে এগুলোর রেজিস্ট্যান্স বার করে নেওয়া যাক। মানে পাওয়ার মানে হচ্ছে I² × R, তার মানে এই পয়েন্ট
আর এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা আমরা জানি কি করে স্যার এখানে দেখেন লিখেছেন আপনি 200 ভোল্ট মানে এখানে 200 এখানে 200 এখানে এখানে সব 200 তার মানে আপনার এই যে পয়েন্টটা আসছে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 200 ভোল্ট আর এই যে পয়েন্টটা হচ্ছে এটার পোটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট কারণ আপনার এখানেও 0 এখানেও 0 এখানেও 0 এখানেও 0 এখানেও 0 এই প্রতিটা পয়েন্টে আপনার 0 ভোল্ট করে পোটেনশিয়াল তো এই পয়েন্টে এসে আপনার পোটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট সো এখানে 0 ভোল্ট এখানে 200 ভোল্ট এবার এই পয়েন্টটা যদি 0 হয় দ্যাট মিন্স এই পয়েন্টটা 0 ভোল্ট এই পয়েন্টটা 200 ভোল্ট এবার আপনার এই তিনটে আছে তার মানে আমার এটা রেজিস্ট্যান্স ধরছি স্যার R1 এটা রেজিস্ট্যান্স R2 এটা রেজিস্ট্যান্স R3 স্যার আমার কারেন্ট জানার দরকার নেই এমনি হয়ে যাবে কারণ পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে I স্কয়ার ইনটু R1 এটা হওয়া উচিত তো এটা ইজ ইকুয়াল টু যদি 40 হয় স্যার এটাকে ঘুরিয়ে আমরা লিখতে পারি কি করে লিখতে পারি এটাকে লিখতে পারি V স্কয়ার বাই R1 দ্যাট ইজ ইকুয়াল টু 40 তো আমি তো I1 মানে R তার মানে I টাকে V বাই R করলাম তো V টা তো কমন আছে তার মানে এখানে হবে স্যার 200 স্কয়ার বাই R1 is equal to 40 তার মানে ওখান থেকে আমি R1 টা পেয়ে গেলাম দ্যাট মিন্স 200 into 200 divided by 40 that is equal to আমার R1 বেরিয়ে গেল ঠিক সেইভাবে R2 বার করে নেব স্যার ওটা হবে 200 into 200 divided by আমার বেসিক্যালি পাওয়ারটাকে নামাবো মানে এখানে 60 তো এত ওহম এলো এটা এত ওহম R3 যে ভ্যালুটা আসবে স্যার সেটা হচ্ছে 200 into 200 divided by 100 so it comes down to এত তিনখানার প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমি আরামসে বার করে নিতে পারি স্যার এই তিনটে রেজিস্ট্যান্স কিভাবে অ্যাটাচড স্যার এরা প্যারালালি অ্যাটাচড তাহলে R ইকুইভ্যালেন্ট কত হবে সো R ইকুইভ্যালেন্ট হবে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 so I can find out the R equivalent যখনই আমি R ইকুইভ্যালেন্ট পেয়ে যাব আমার মেন কারেন্ট কোনো বার করা ব্যাপারই না বিকজ আমি জানি ইএমএফ হচ্ছে 220 ভোল্ট তো R ইকুইভ্যালেন্ট ইনটু I মানে হচ্ছে মেন কারেন্ট সো I can say the I main that is equal to 220 divided by R equivalent I can find the main current তো এখান থেকে আমি R ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব সো দিস R equivalent which I'll get from here এই ভ্যালুটা তুলে নিয়ে গিয়ে আমি এখানে বসিয়ে দেব সো I will get the main current তো অঙ্কটাকে এভাবে না দিয়ে অঙ্কটাকে ঘুরিয়েও দিতে পারে সো ওটা একটু কেয়ারফুল থাকতে হবে যে শুধু যে পাওয়ার বার করতে বলবে তা না আবার ঠিক অন্যভাবে পাওয়ারটা দেয়নি রেজিস্ট্যান্সটা দিয়ে দিয়েছে কারেন্টটা দিয়ে দিয়েছে পাওয়ার কনজাম্পশন কত এটা বলতে পারে বা এরকম বলতে পারে এন্টার সেলে কতটা পাওয়ার লাগছে এরকম টাইপের ঘুরিয়ে ফুরিয়ে কোয়েশ্চেন্স দিতে পারে একটা জিনিস মাথায় রাখবে যখন সেলগুলো প্যারালালে থাকে তখন কিন্তু পাওয়ারটা সিরিজে অ্যাড হয় আর সেলগুলো যখন সিরিজ এই রেজিস্ট্যান্স গুলো মানে বাল্বগুলো যখন সিরিজে থাকছে তখন পাওয়ারটা কিন্তু প্যারালালে অ্যাড সো ওই জিনিসটা যেন ভুলে না যায় ওটা মাথায় রাখবে অর্থাৎ ইফ দে সে বাল্বস আর ইন প্যারালাল দ্যাট মিন্স দেয়ার যদি বলে কম্বাইন্ড পাওয়ার অফ দিস থ্রি বাল্বস তাহলে P1 plus P2 plus P3 হবে if they say the valves are in series combination then the combined power will be 1 by P equivalent is equal to 1 by P1 plus 1 by P2 plus 1 by P3 তো ওটা আমাদের মাথায় রাখতে হবে সো এই গেল 13-14 অঙ্ক this was one of the important problems next come down to এখানে অনেক কটা প্রবলেম আমি পাঠিয়েছি 30টা মতো সো এগুলো একটু দেখে নিও এগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম আছে দেখো তোমার প্রবলেম নাম্বার 17 18 19 17 18 19 সো কোশ্চেন নাম্বার 17 যেটা দেখাচ্ছে বলছে দুটো রেজিস্টার আছে 2 ওহম 4 ওহম আর কানেক্টেড টু এ ব্যাটারি উইল হ্যাভ এবার বার করতে বলেছে চারটে অপশন দিয়েছে দুটো রেজিস্টার আছে রেজিস্ট্যান্স 2 ওহম 4 ওহম কানেক্টেড উইথ এ ব্যাটারি বলছে সেম কারেন্ট ফ্লোয়িং থ্রু দেম when connected to parallel স্যার সম্ভবই না যদি এটা দুটো রেজিস্ট্যান্স স্যার প্যারালালে থাকে তাহলে সেম কারেন্ট কখনোই যাবে না সাপোজ এটা হচ্ছে 2 ওহম সো এটা 4 ওহম কানেক্টেড টু এ ব্যাটারি তো আমি যদি ব্যাটারির সাথে কানেক্ট করি সো দিস ইজ দ্য ব্যাটারি হ্যাভিং ইএমএফ ই তো এখানে কখনোই পসিবল না এই দুটো জাংশনাল পয়েন্ট মানে টার্মিনাল পয়েন্ট কারেন্টটা আমি ধরলাম এই সাইড দিয়ে যাচ্ছে তো এখানে তো কারেন্টটা বাইফার্কেট করে যাবে
সো এখান দিয়ে যদি স্যার I1 কারেন্ট যায়, এখান দিয়ে I2 কারেন্ট যাবে, এটা কোয়াইট ন্যাচারাল। এবং তোমাকে আরেকটা জিনিস বলে দিই, এইটুকু দেখেই তুমি বলে দিতে পারবে I1 I2 রেশিওটা কি হবে, বিকজ দেখো ভিটা কমন, এই পয়েন্টটা ধরো এ, এই পয়েন্টটা বি। সো ইফ ইউ সি VAB মানে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্ট, এটাকে তুমি লিখতে পারো একটা ভাবে I1 into 2, দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 1। আর একটা লিখতে পারো VAB, you can write down I2 into 4, that is your equation number 2. So now if you divide these two, so you can say VAB by VAB, this coming down to basically I1 into 2 divided by I2 into 4. So এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেলে 2. So we can say that I2 by I1 it comes down to half. তার মানে স্যার এই পার্টিকুলার পোরশনে যেটা দেখা যাচ্ছে, তার মানে I1 এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, I2 এর মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে। So we can easily say যদি I1 এর মধ্যে দিয়ে x amount of current যায়, তাহলে I2 এর মধ্যে দিয়ে স্যার x/2 amount of current যাবে, মানে এত অ্যাম্পিয়ার গেলে এখান দিয়ে এত অ্যাম্পিয়ার যাবে। এটা হচ্ছে না বুঝেও বলে দেয়া যায়। ধরো তুমি এখান থেকে মেন কারেন্ট বার করে ফেলেছো, সো তুমি মেন কারেন্ট বার করা কোনো ব্যাপার না স্যার, এই দুটো প্যারালাল আছে, আমরা বার করতেই পারি। তাহলে তোমার I1 and I2 বার করা কিন্তু কোনো প্রবলেম হবে না, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দিস থিংস, আরামসে তুমি বের করে ফেলতে পারবে। এটা হচ্ছে মেন। তো এখান থেকে তোমার অপশন বি আসছে 17 নম্বর, যদি দেখো বলছে সেম কারেন্ট ফ্লোয়িং থ্রু দেম কানেক্টেড ইন সিরিজ, হ্যাঁ সেম কারেন্ট, তো অপশন বি হবে, কারণ সিরিজে কানেক্টেড মানে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে যে তোমাকে বলেছে ইউনিট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার মে অলসো বি এক্সপ্রেসড অ্যাজ, কিসে ইউনিট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এক্সপ্রেস করা আছে, চারটে দিয়েছে। একটা বলছে ভোল্ট অ্যাম্পিয়ার, দিস ইজ দে হ্যাভ গিভেন। another thing they have given, that is kilowatt hour। আচ্ছা এখানে একটা বলে দিই, কিলোওয়াট আওয়ার এটা পাওয়ার হতে পারে না। কেন হতে পারে না? বিকজ ওয়াট ইটসেলফ একটা পাওয়ার, তাকে যদি টাইম দিয়ে, মানে এটা হচ্ছে বেসিক্যালি পাওয়ারের ইউনিট। সো পাওয়ারের ইউনিটকে তুমি যদি একটা টাইম দিয়ে মাল্টিপ্লাই করো, সো ইট কাম ডাউন টু ইউনিট অফ ওয়ার্ক, মানে এটা হিটের ইউনিট এসে যাবে, তো ওটা হতে পারে না। So ultimately kilowatt hour টা মানে বলছে ইউনিট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার মে বি অলসো এক্সপ্রেসড এট দিস, সো এখানে কোনটা হবে, আচ্ছা সরি কিলোওয়াট আছে, কিলোওয়াট আওয়ার। সো ইন দ্যাট কেস বলেছে ইউনিট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার কিলোওয়াট আওয়ারে, এখানে ভোল্ট অ্যাম্পিয়ার তো হবেই না, এটা হবে না। ওয়াট সেকেন্ড বলে কিছু ইউনিট হয় না, ওয়াট সেকেন্ড আসবে না, কারণ ওয়াটের তলায় সেকেন্ড। স্যার এইখানে আওয়ারটাকে আমি সেকেন্ডে কনভার্ট করতে পারি। আর জুল সেকেন্ড, জুল হচ্ছে ওয়ার্কের ইউনিট, তাকে টাইম দিয়ে যদি মাল্টিপ্লাই করো তুমি কিছুই পাবে না, এটা কিচ্ছু পাওয়া সম্ভব না। তাহলে এগুলো কোনোটাই আসবে না। ইউনিট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, এবার কিলোওয়াট। কিলোওয়াট বেসিক্যালি এইখানে একটা জিনিস ইয়ে করেছে, যে কিলোওয়াট আওয়ার এটা বেসিক্যালি কিসের ইউনিট, এখানে ওরা পাওয়ার দিয়ে দিয়েছে ইউনিট অফ ইউনিটে, তো কিলোওয়াট ইটসেলফ ইজ এ পাওয়ারের ইউনিট, এটা ভুল আছে। কিলোওয়াট যদি দেওয়া হয় তাহলে এটাই ইটসেলফ এ পাওয়ারের ইউনিট, এসআই ইউনিটে ওয়াট যদি হয় মানে এটা ইট কাম ডাউন টু 10 কিলোওয়াট, এটা আসে। তো এবার তোমাকে যদি বলে যে ওটা পাওয়ারের ইউনিটে কনভার্ট মানে কিলোওয়াট আওয়ার, তো এটাকে যদি আমি আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে বেসিক্যালি আমি টাইম দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ওয়াটকে যদি আমি টাইম দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা ওয়ার্ক ডানের ইউনিট এসে যাবে, মানে হিটের ইউনিট এসে যাচ্ছে। সো এই কারণে এটা আসবে না, এখানে একটা দুটো ভুল। সো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার গুলো গেছে। এবার শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স গুলো দেখবে। শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন আছে 19 নম্বরের কোয়েশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো 19 নম্বর কোয়েশ্চেন্সটা একটু দেখে নেবে। আমি আজকে 19টা কোয়েশ্চেন ডিসকাস করে দিলাম। 19 নম্বর কোয়েশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট আছে, যে তোমাকে সার্কিটটা স্টাডি করতে বলেছে এন্ড রিড্র করতে বলেছে ইফ আফটার মেকিং অল কারেকশনস, তোমাকে কারেকশনস করে ওটাকে সার্কিটটাকে রিড্র করতে বলেছে। সো হাউ ইউ ক্যান রিড্র দ্য সার্কিট।
নিচে দেখো রিড্র করা আছে, সো একটা কারেন্ট এইভাবে যাচ্ছে, এটা 2 ওহম আছে, এখান দিয়ে 2 ওহম আছে, এখান দিয়ে আরেকটা 2 ওহম আছে, সো একটা 2 ওহম এদিক দিয়ে, একটা 2 ওহম এদিক দিয়ে, একটা 2 ওহম এদিক দিয়ে। সো দ্যাট ইজ দ্য রিড্র অফ দ্য সার্কিট, মানে কারেন্টটা এদিক দিয়ে যাবে। তো তোমায় ফার্স্টে যে কারেন্টটার কথা ওরা বলেছিল, মানে একটা চাইল্ড ড্রন এ ইলেকট্রিক্যাল সার্কিট টু স্টাডি দ্য ওহমস ল বার করতে চেয়েছে। তো হিজ টিচার সিন দ্য সার্কিট নিডস সাম কারেকশন, তো ফার্স্টে স্টাডি দ্য সার্কিট ডায়াগ্রাম এন্ড রিড্র ইট আফটার অল কারেকশনস। তো সেই কারেকশনের পর তুমি কি করে করতে পারো। তো ও ছেলেটা যেটা কারেকশন মানে সার্কিটটা করেছিল সেখানে এরকম ভাবে লিখেছিল, এখানে আর দিয়েছিল, এখানে অ্যামমিটার ঢুকিয়ে দিয়েছে, আর এখানে ভোল্টমিটার দিয়ে দিয়েছে। সো এটা হতে পারে না স্যার ইন দিস পার্টিকুলার, শুধু তাই না সেলটা ও এভাবে দিয়েছে, এইভাবে সেল দিয়ে দিয়েছে, স্যার সেলটা এভাবে আসতে পারে না, এইটা ও সার্কিট ডায়াগ্রাম করে দিয়েছিল চাইল্ড। সো হি হ্যাজ মেড এ সার্কিট ডায়াগ্রাম লাইক দিস। তো এই সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে রং সার্কিট ডায়াগ্রাম স্যার, এই পার্টিকুলার পোর্শনে এটা ইন্টারচেঞ্জ হবে, মানে ভোল্টমিটারটা এখানে আসবে, অ্যামিটারটা এখানে চলে যাবে। দ্বিতীয় কথা, এই যে রেজিস্ট্যান্স গুলো, মানে অ্যামিটারের একটা রেজিস্ট্যান্স আছে, ভোল্টমিটারের একটা যাই হোক না কেন রেজিস্ট্যান্স আছে, সো সেই পার্টিকুলার ক্ষেত্রে আমার যে এই সার্কিট ডায়াগ্রামটা যদি দেখা যায় তাহলে সেটা আমার কারেক্ট সার্কিট ডায়াগ্রাম আসবে। সো সেই পার্টিকুলার সার্কিট ডায়াগ্রামে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে ওই জিনিসটা করতে হয়। তো সেটা তোমাকে বলে দেওয়া হয়েছে যে কারেক্ট সার্কিট ডায়াগ্রামটা কিরকম ভাবে ড্র করতে হবে। সো দ্যাট দে আর গিভেন অন দিস। এইটা স্যার কারেক্ট সার্কিট ডায়াগ্রাম হবে না, এটাকে যদি ড্র করতে হয় ভোল্টমিটারটাকে এখানে আনতে হবে, এটাকে এধারে নিয়ে যেতে হবে, আর সেলটাকে ভিতরে ঢোকাতে হবে। সো দ্যাট মিনস স্যার আপনাকে সেলটা এরম ভাবে রাখতে হবে, দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু প্লেস দ্য সেল। এরম ভাবে রাখলেন, এখানে এলো অ্যামিটার বসালেন, এখানে এলো, এখান থেকে আপনি এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর লিখলেন, এখান দিয়ে এটাকে এরম ইউজ করলেন, এইখানে আপনি ভোল্টমিটার বসালেন। সো দ্যাট উইল বি দ্য correct circuit diagram. So these are the circuit diagram which you have to use, but the child draw a circuit diagram which is given like this. এইভাবে সার্কিট ডায়াগ্রামটা ড্র করেছিল, অ্যাকচুয়াল কারেক্ট সার্কিট ডায়াগ্রাম উইল বি লাইক দিস, এই ফর্মে সার্কিট ডায়াগ্রামটা হবে। So these are the ways you have to understand these things. Clear? তো এইভাবে প্রত্যেকটা পোর্শন করবে। আজ তো আমি বলে দিয়েছিলাম যে 9:30 মানে ক্লাস 3:30 থেকে ক্লাসটা নেব।